স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। এত বড় একটা গোপনীয় মিশনের দফা রফা হয়ে যাওয়ার পরেও নিশ্চল ভাবলেশহীন কণ্ঠে প্রশ্ন করল ড্যানিয়েল। লিডারের এহেন প্রশ্ন শুনে আতঙ্কে ধরফরিয়ে ওঠে লোকটা। গলার মাঝে আটকে থাকা সংশয়টুকু আড়াল করে জোর হস্তে কাকুতির স্বরে বলে, মাই লর্ড, একটা সুযোগ দিন, শুধু একটা। এবার আর সূক্ষ্ম খামতিটুকু অবশিষ্ট রাখবো না। আমি নিজেই গিয়ে তুলে নিয়ে আসবো ওই মেয়েটাকে। লোকটার কথায় ঠোঁট বাঁকিয়ে হাসল ড্যানিয়েল। আরাম কেদারা ছেড়ে স্ফীত পায়ে এগিয়ে আসতে আসতে বলল, কোথাও শুনেছ মাফিয়ারা কাউকে দ্বিতীয়বার সুযোগ দেয়? এই পর্যন্ত যেই দুর্বলতার কাছে বশ্যতা স্বীকার করে সেকেন্ড চান্স দিয়েছে সেই ধ্বংস হয়েছে। ড্রাগন হান্টারকে কি এতটাই বোকা মনে হয় তোমার? ড্যানিয়েলের ধূর্ত কথার গাম্ভীর্য স্পাই লোকটাকে অযাচিত আতঙ্কে কম্পিত করে তোলার জন্য যথেষ্ট। সে থরথরিয়ে কাঁপছে। বাষ্পীয় জলকণিকার ন্যায় ঘামের তোড়ে ভিজে উঠেছে তার সমস্ত শরীর। সেভাবেই ভয়ার্ত ঢোক গেলে হাত জোর করে কিছু একটা বলতে চাইল ফের। ওর মুখ থেকে টু শব্দ বেরিয়ে আসার আগেই গর্জন করে আদেশ করল ড্যানিয়েল। নীল ডাউন। কথার ক্ষুব্ধতা আঁচ করতে পেরে কয়েক সেকেন্ডের মাঝে হাঁটু ভাঁজ করে নতজান হয়ে মেঝেতে বসে পড়ল লোকটা। দ্বিতীয়বার কথা বলার সাহস করে উঠতে পারল না আর। এপাশ ওপাশ ঘাড় ঘোরানোর মটমট আওয়াজ ভেসে এলো বিপরীত দিক থেকে। অতঃপর কয়েক সেকেন্ডের মাথায় একটা দ্বিখণ্ডিত ছিন্ন মস্তক চোখের সামনে ছিটকে পড়ল তকতকে সাফেদ মেঝেতে। ঝুপঝুপ করে বেরিয়ে আসা তাজা রক্তস্রোতে বন্যার মতো ভেসে গেল পুরো ঘর। অগতা কামরার সামনে পাহারারত গাছগুলোর পা ভিজে ওঠে অযাচিত তরল পদার্থের স্পর্শে। শুকনো মেঝেতে হঠাৎ পানীয়ের উপস্থিতি টের পেয়ে কৌতূহল বশত মাথা নুয়ে পায়ের দিকে সূক্ষ্ম দৃষ্টিপাত করে তারা। সঙ্গে সঙ্গে ভেতরের ঘটনা আঁচ করতে পেরে একই চোখে শরীর শিউরে উঠে চোখ মুখ ফ্যাকাশে বর্ণ ধারণ করলো তাদের। দিশাহীন আতঙ্কের অতর্কিত ছাপ সুস্পষ্ট হলো দুজনের মুখমণ্ডলে। তবে মুখ খুলে রাঁ করার সাহস পেল না কেউ আর। ভয়ার্ত ঢোক গেলে বিনা বাক্যে চোখাচোখি করলো কেবল। স্পাইটার বিভৎস শরীরের দু অংশ ভেঙে চুরে ছড়িয়ে রয়েছে ঘরের দুই প্রান্তে। সেদিকে কোনো প্রকার ভ্রুক্ষেপ না করেই ভেজা টিস্যুর সাহায্যে নিজের রক্তাক্ত মুখমণ্ডল পরিষ্কার করায় ব্যস্ত ড্যানিয়েল। পাইথন লিডারের সঙ্গে হেরে যেতে যেতে উদ্ভ্রান্ত সে। চাইলে ভেতর থেকে ক্রোধ দমানো মুশকিল। ঠিক এমন সময় আঠালো রক্তস্রোত ডিঙিয়ে হন্তদন্ত পায়ে ভেতরে প্রবেশ করে ড্যানিয়েলের বিশ্বস্ত স্পাই ফ্র্যাঙ্কি। ফ্র্যাঙ্কির ভারী নিঃশ্বাসের শব্দ পেয়ে ঘাড় ঘোরায় ড্যানিয়েল। চোখ মুখে বিশেষ কপটতা ধরে রেখে নির্বিঘ্নে বলে, আপাতত কোনো নেগেটিভ নিউজে আগ্রহ নেই, পরে এসো। হাঁপাতে হাঁপাতে রক্তাক্ত ধাতব অস্ত্রটির দিকে একপল নজর দিল ফ্র্যাঙ্কি। অতঃপর শুষ্ক ঢোক গেলে ড্যানিয়েলকে ধাতস্থ করে বলল, নিউজটা নেগেটিভ নয় মাই লর্ড। আই হোপ এটা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সবচেয়ে বেশি সাহায্য করবে। সরল কপাল কিঞ্চিত বেঁকে গেল ড্যানিয়েলের। সে কৌতূহলী স্বরে বলল, কি বলতে চাইছো? সেদিন ওই ক্লাবের নতুন স্ল্যাবটা যাকে কিনা 100 মিলিয়ন দিয়ে কিনেছিল পাইটন লিডার, ওই মেয়েটা আসলে টমেটো প্রিন্সের বর্ণনাকৃত ব্লু আই, যার জন্য ব্লাড ডায়মন্ড পর্যন্ত ছেড়ে দিয়েছে এরিশ ইউবান। ফ্র্যাঙ্কিকে হাতের ইশারায় থামিয়ে দিল ড্যানিয়েল। গম্ভীর স্বরে বলল, এসব জানি, অন্য কিছু বলো। হ্যাঁ সূচক মাথা দুলিয়ে আবারও তড়িঘড়ি করে বলতে শুরু করে ফ্র্যাঙ্কি। সেদিন বারে পাইথন লিডারের একটা ভীষণ ঝামেলা হয়েছিল। এর সঙ্গে কয়েকজন মাফিয়া মিলে ওই ব্লু আই মেয়েটার ছবি লিক হওয়া নিয়ে মন্তব্য করছিল। তখনই ওদের উপরে আক্রমণ করে বসে এরিশ ইউবান। আই থিঙ্ক সে ড্রাঙ্ক ছিল, যার ফলে ওদিনের গণ্ডগোলটা জোরালো হয়। তবে ওখানে দাঁড়িয়ে সবচেয়ে বড় বিস্ময়কর কাজটা করেছিল এরিশ ইউবান নিজেই। আচানক স্বরে জিজ্ঞেস করলো ড্যানিয়েল, এত বড় একজন গ্যাংস্টার হওয়া সত্ত্বেও রেবরা নিয়ম ভঙ্গ করে বারের সবার সামনে আচমকা শ্যুট করে দিয়েছিল বারের মাফিয়াগুলোকে। একে তো একসাথে এতগুলো মার্ডার করেছে, তার উপরে গদ্যস্বরে বিড়বিড় করে বলছিল, ওই মেয়েটা আমার, আমার সম্পদ, শুধুমাত্র আমার। ব্যাস এইটুকুই?
ড্যানিয়েলের কথায় না সুযোগ মাথা নাড়ায় ফ্র্যাঙ্কি, কিছুটা চিন্তিত স্বরে বলে, এসব কাহিনীর পরে লাবরা লোকেদের সাথে বসেছিল এরিস, কিন্তু সেখানে রেগেমেগে একই কথা বলে দেয় সে। কি বলেছে? এরিসকে অনুকরণ করে গাম্ভীর্যের স্বরে বলতে শুরু করে ফ্র্যাঙ্কি। আমি যখন বলেছি মেয়েটাকে বেচবো না, তার মানে বেচবো না। ওই মেয়েটাকে সেফ রাখার জন্য শুধু পুরো আন্ডারওয়ালের সাথে যুদ্ধ বাঁধিয়ে দিতে চিন্তা করব না আমি। এটুকু বলে থামলো ফ্র্যাঙ্কি। অতঃপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে কণ্ঠে কিছুটা আড়ষ্টতা টেনে বলল, পাইথন লিডারের কথার তীব্রতা শুনে মনে হচ্ছিল ওই তুচ্ছ মেয়েটার জন্য সত্যি সত্যি যুদ্ধ বাঁধিয়ে দিবে সে। যদিও সে সময় এরিস ইভান নিশায় বুদ্ধ হয়েছিল, কিন্তু ওর মেন পাওয়ার সম্পর্কে সবাই অবগত। তাই এতগুলো মাফিয়া মারার পরও যুক্তি তোলার সাহস দেখানি কেউ আর। কারণ এরিস ইউভান কারো যুক্তির বড় করে না, তাই তো? তপ্ত স্বরে একাই বীর বিড়ালো ড্যানিয়েল। ফ্র্যাঙ্কি কিঞ্চিত আগ বাড়িয়ে শোধালো, মাই লর্ড, কিছু বললেন? উদাসীন হয়ে না বোধক মাথা দোলায় ড্যানিয়েল। প্রতিহিংসায় জ্বলতে থাকা গভীর চোখ দুটো ছোট হয়ে আসে ধূর্ততায়। হাতের কাছে ধারালো অস্ত্রটা থেকে শুকিয়ে যাওয়া রক্তের বান মুছে দিতে দিতে বলল, আই থিঙ্ক আমি এরিস ইউভানের দুর্বলতার হদিশ পেয়ে গিয়েছি ফ্র্যাঙ্কি। ইউ নো, আই লাভ হান্টিং। এবার শুধু মেয়েটাকে হান করার পালা, আর তারপর হবে আসল প্রতিশোধ। এরিস ইউভান ঠিক যতটা কষ্ট দিয়ে মেরেছে আমার বেবি গার্লকে, তার চাইতেও বেশি গুণ যন্ত্রণা দিয়ে তিলে তিলে মৃত্যু দেবো ওই মেয়েটাকে। ওর দুর্বলতা দিয়ে আমি এমনভাবে ভাঙবো, ঠিক যতটা হ্যামার দিয়ে পাথরের টুকরোগুলোকে পিষ্ট করা হয়। আর তারপর পুরো রাশিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে পাইথন প্যারাডাইস। রাশিয়াতে শুধুমাত্র একটাই টেররিস্ট গ্রুপের অস্তিত্ব থাকবে, আর তা হলো ড্রাগন হান্টার। কোনো এক অজ্ঞাত কারণবশত খুব সকালে ঘুমিয়ে গিয়েছিল এরিস। নেশার ঘরে বোধ হয়ে থাকা মেয়েটার পাগলামি দেখতে দেখতে কখন যে রাত গড়িয়ে গিয়েছে সেই হদিশ ছিল না এরিসের। দিনের বেলা যখন অভিযোগের দুয়ারে তালা দিল ঈশানী, অজান্তেই ঘুমিয়ে পড়ল অপ্রিয় পুরুষের নির্জীব বক্ষস্থলে, তখন এরিস নিজেই কোলে তুলে রুমে দিয়ে আসে মেয়েটাকে। দ্বীপ প্রহরের শেষ আলোটুকু উবে গিয়ে কুয়াশায় ঢাকা পড়েছে প্রকৃতি। দিগন্ত জুড়ে ফুরিয়ে এসেছে ধূসর গোধূলির ল্যাপটানো নিয়ন সূর্যশিখা। জঙ্গলের আকাশে নামহীন পাখিদের ঘরে ফেরার ঢল। ঠিক এমন মুহূর্তে ঘুম ভাঙে এরিসের। চোখের দৃশ্য পুরোপুরি স্পষ্টত হওয়ার আগেই নাকের গহ্বরে এসে হানা দেয় ভ্যানিলার এক স্নিগ্ধ সুবাস। কিয়ৎক্ষণ নাক টেনে সুঘ্রাণের অস্তিত্ব নিশ্চিত করতেই এরিসের সিক্স সেন্স জানান দিল এই সুবাস এরিসের পরিচিত। এত কাছ থেকে পরিচিত সুঘ্রাণের উৎস খুঁজতে চকিতে চোখ খোলে এরিস। রুম জুড়ে বিষণ্ণ আধারের মাঝে বিছানা হাতড়ে খুঁজে পায় একটা শিফনের পাতলা ওড়না। সহসা নিজের শক্ত পুরুষালী হাতে ওনাটা ছোঁ মেরে তুলে নিল এরিস। বাইরের নিভে যাওয়া গোধূলির টিমটিমে ঝাপসা আলোয় সেটাকে পরখ করে দীর্ঘশ্বাস ছাড়ল নীরবে। অজ্ঞাত ওড়নাটিকে চেয়ে বিরস মুখে বলে উঠল, তোমাকে বারবার ওয়ার্ন করেছিলাম, বলেছিলাম আমার মস্তিষ্ক থেকে বেরিয়ে যেতে, কথাটা শুনোনি। উল্টো দ্বিগুণ সাহস দেখিয়ে বুকে এসে গেড়ে পড়েছ। আমার দুর্বলতায় পরিণত হতে চাইছো, কিন্তু কেন? আমাকে এভাবে ধ্বংসের অভিমুখে ঠেলে দিয়ে কি মজা পাচ্ছ তুমি? উপাসের ফিনফিনে নরম কাপড় খণ্ড থেকে জবাব আসে না কোনো। মাফিয়া বস পুনরায় তীর্যক দৃষ্টি ফেলে বলে, আমাকে পুরোপুরি বশ করতে চাইলে তোমাকে আমার হতে হবে, সামিল হতে হবে ধ্বংসলীলায়। কিন্তু তুমি যে পবিত্র, তোমার পবিত্রতাটুকু বরাবরই আকর্ষিত করে আমায়, দ্বিধাগ্রস্ত করে তোলে আমার হৃদয়হীন সত্তাটাকে। কিন্তু এটা তো আমি চাইনি। কেন বারবার চোখের সামনে এসে নিজের ইনোসেন্ট ব্লু আইস দেখিয়ে সিদ্ধান্তহীনতায় ভোগাও তুমি আমায়? এরিসের ব্যতিগ্রস্ত ভাবনার ছেদ ঘটে উপাসে দরজায় কড়া নাড়ার তীব্র আওয়াজে। তুষার ব্যতীত কেউ নয়। তা বোধগম্য হতেই হাতের কাছের ওড়নাটা আড়ালে সরিয়ে ওকে ভেতরে আসার অনুমতি দেয় এরিস। অনুমতি পেয়ে ব্যগ্র কদমে ভেতরে প্রবেশ করতেই তুষার দেখল শরীরের স্বর চড়াচ্ছে সে। এরিসকে কিয়ৎক্ষণ পর্যবেক্ষণ করে ভরাট গলায় তুষার বলে, ব্যালার ডায়মন্ড মিশনের জন্য আমরা এখনই পুরোপুরি প্রস্তুত এরিস।
কালো শার্টের ওপর কালো ওয়েস্টকোট আর ক্রোকোডাইল লেদারের ঘড়িটা কবজিবন্দি করে ডিভানের উপর থেকে ওভারকোট আর লোড করা রিভলভারটা ছু মেরে নিয়ে বেরিয়ে পড়ে ইরিশ। করিডোর ধরে যেতে যেতে বলে, ব্ল্যাক ডায়মন্ড মিশন ইজ ইম্পর্টেন্ট, বাট দেয়ার ইজ সামথিং মোর ইম্পর্টেন্ট দ্যান দ্যাট। ইরিশের পথ অনুসরণ করে এগোচ্ছিল তুষার। হঠাৎ করে মাফিয়া বসের এহেন সিদ্ধান্তে থমকালো সে। তুষারকে দাঁড়িয়ে পড়তে দেখে ইরিশ পেছনে না ঘুরেই এগিয়ে যেতে যেতে বলল, আই নিড চেরি ব্লসম। আপাতত চেরি ব্লসমের বাগান খুঁজে বের করো। ইরিশের কথায় এবার সত্যি সত্যি ভ্রু কুচকালো তুষার। চোখে মুখে নিদারুণ বিরক্তিকর ছাপ স্পষ্ট। সেভাবেই কণ্ঠে একরাশ অনীহা নিয়ে বলল, এখনো ডিসেম্বর মাস শেষ হলো না, এর মাঝে চেরি ব্লসম কোথায় পাবো? দ্যাটস নান অফ মাই বিজনেস। যেখান থেকে খুশি বের করো, দরকার পড়লে আর্টিফিশিয়াল গার্ডেন তৈরি করো, বাট আই নিড চেরি ব্লসম। কথা শেষ করে লম্বা পা ফেলে সামনের দিকে হেঁটে চলে যায় ইরিশ। ওদিকে একই জায়গাতে স্থির দাঁড়িয়ে হতাশায় দীর্ঘশ্বাস ছাড়ে তুষার। ইরিশের হুটহাট সিদ্ধান্তে আজকাল বড্ড চিন্তায় পড়ে যায় তুষার। মাফিয়া বসের ক্রেজিনেস সম্পর্কে যথেষ্ট ধারণা রয়েছে, কিন্তু এই উদ্ভ্রান্ত আচরণের নেপথ্যে যদি থাকে অতীব সাধারণ একটা মেয়ে, তখন মস্তিষ্কের সব কিছুকে ছাপিয়ে যায় তীব্র দুশ্চিন্তার পাহাড়। পেইন্ট হাউস থেকে সরাসরি গাড়ি নিয়ে বেরিয়েছে ইরিশ। গন্তব্য মাফিয়া ক্লাব। স্টিয়ারিংয়ের পাশে অযত্নে পড়ে আছে ব্ল্যাক স্পেসোর ওয়ান টাইম চার। কেন যেন আর এত তুষারপাতের মাঝে কফি পান করার মনোযোগ নেই ইরিশের। মস্তিষ্কটা গন্তব্যের দিকে স্থির থাকলেও হৃদয়টা পড়ে আছে বালিশের পাশে এলোমেলো হয়ে পড়ে থাকা এক টুকরো শিফনের ওড়নায়। ওই ভ্যানিলা ফ্লেভারের সুবাসটা ক্রমাগত তাড়া করে বেড়ায় ইরিশকে। বারবার মনে করিয়ে দেয় গত রাতের পুঙ্খানুপুঙ্খ সব ঘটনাগুলো। কাল নিজের অজান্তেই অন্তঃকরণ গতি হারিয়েছিল ইরিশের। ঝোড়ো হাওয়ার মতো অনুভূতির টানা পূরণে মেয়েটাকে সম্বোধন করেছিল অতীব প্রিয় সেই ছোট ডাক নামে। শাকুরা। দ্বিতীয়বারের মতো একই শব্দ আওড়ালো ইরিশ। এক হাতে স্টিয়ারিং ঘুরিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড়ালো ফের, আই উইশ কাল তোমার জায়গায় আমি ড্রাঙ্ক থাকতাম। পুরো পৃথিবীকে না জানিয়ে তোমাকে ঘিরে তৈরি হওয়া নিষিদ্ধ সব অনুভূতিগুলো তোমার কাছে উগরে দিতে পারতাম। মনের কথায় ফিচেল হাসল ইরিশ। নীলাম্বরীর ভাবনায় বিভোর হয়ে স্পিডোমিটারের কাঁটা শয়ের ঘরে নিয়ে গেল অনায়াসে। উদ্ভ্রান্তের মতো গাড়ি চালাতে চালাতে দাঁতে দাঁত পিষে বলল, আমার মস্তিষ্ক থেকে বেরিয়ে যাও। কি চাইছো কি তুমি? পাগল বানিয়ে ছাড়বে নাকি আমার? তোমার হাসি, তোমার ওই ব্লু আইজ সারাক্ষণ পোড়ায় আমাকে, ভুলিয়ে দেয় নিজের সর্বগ্রাসী অস্তিত্বকে। মাফিয়া বস ইরিশ কখনো দুর্বলতা অনুভব করে না, করতে পারে না। তাহলে কেন সারাক্ষণ তোমায় নিয়ে ভাবছি আমি? একটা মুহূর্তের জন্য কেন মাথা থেকে বের হতে চাইছো না? কেন সারাক্ষণ ভেসে বেড়াচ্ছ দু চোখে? আমার মতো মানুষের কাছ থেকে আর কি চাওয়ার আছে তোমার? ভীষণ গর্জনে শেষ কথাটা উচ্চারণ করে অকস্মাৎ মাঝ রাস্তায় ব্রেক কষল ইরিশ। ইরিশের এহেন কাণ্ডে থমকে গেল পুরো হাইওয়ে। মুহূর্তেই চারিদিক থেকে ধেয়ে আসে বিভীষিকাময় হর্নের বিরক্তিকর আওয়াজ। আপাতত পুরো দুনিয়া থেকে সংযোগ বিচ্ছিন্ন করেছে ইরিশের উদ্ভ্রান্ত মস্তিষ্কটা। কে কি বলল, কে কি করলো, সেসবে বিন্দুমাত্র হুঁশ নেই ইরিশের। পুরো শহরটাকে এক পলকে থামিয়ে দিয়ে দুহাত স্টিয়ারিংয়ে রেখে মাথাটা আস্তে করে ব্যাকসিটে এলিয়ে দিল ইরিশ। মাত্রাতিরিক্ত ক্রোধের ফলস্বরূপ হাঁপুড়ের মতো ওঠানামা করছে ইরিশের ইস্পাত কঠিন বক্ষস্থল। সেভাবেই স্থির থেকে চোখ দুটো বুজে গভীর নিঃশ্বাসের তালে কাতর স্বরে ভীত সন্ত্রস্ত মেয়েটার কাছে অনুরোধ করে বলল মাফিয়া বস, শাকুরা, প্লিজ লিভ মি অ্যালোন। সুন্দর একটা রৌদ্রোজ্জ্বল বিকেল। তাপমাত্রা মাইনাস পেরিয়ে 2 ডিগ্রি সেলসিয়াস। এতেই যেন প্রাণ ফিরে পেয়েছে পুরো শহর। চারদিকে মমা করছে চেরি ব্লসমসের সুবাস। এতদিন বাদে তুষারে ঢাকা মৃত্যুপুরীর ন্যায় পেইন্ট হাউস থেকে বেরিয়ে মন দুলে উঠেছে ঈশানীর। তবে দোদুল্যমান এই মনটাকে খুব বেশি আশকারা দেওয়ার সাহস করে উঠতে পারল না নীলাম্বরী। কারণ ঈশানীর পাশেই পার্কের লন ধরে হাঁটছে ইরিশ। হঠাৎ করেই একজন গার্ড পাঠিয়ে ইস্যুকে পেইন্ট হাউসের বাইরে ডেকে পাঠায় ইরিশ। প্রথমে তো ভয় পেয়ে গেটের সামনে বসেই অসহায়ের মতো কান্নাকাটি জুড়ে দিয়েছিল নাজুক মেয়েটা। পরে যখন বুঝতে পারলো পরিস্থিতি বেশ স্বাভাবিক, তখন কিছুটা আশ্বস্ত হয়ে গিয়ে উঠেছে গাড়িতে। সেই যে গাড়িতে উঠেছে তারপর থেকে এখন পর্যন্ত ঈশানীর সঙ্গে একটা টু শব্দ করেনি ইরিশ। কোথায় নিয়ে যাচ্ছে, কেন নিয়ে যাচ্ছে, কবে ফিরবে, কিছুই না।
ইরিশের গম্ভীর চেহারা আর তেরিক্ষে মেজাজের দিকে পরখ করে আঁক পাড়িয়ে আর প্রশ্ন করার সাহস পায়নি ঈশানী। কিন্তু সারা বেলা ড্রাইভ করে অবশেষে ইরিশ যখন এই চেরি ব্লসমসের বাগানে এসে থামলো। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। তখন না চাইতেও কৌতূহলের পারদে নিষ্পিস করে উঠল ঈশানীর ভেতরটা। বাগানটা ছিল পার্কের সঙ্গে লাগোয়া, মাঝখানে সুন্দর লন, সেই লন ধরে চলে গিয়েছে মসৃণ পিচ ঢালা এক দীর্ঘ রাস্তা। আপাতত চারিদিকের সৌন্দর্য আহরণ করতে করতে রাস্তা ধরে হাঁটছে ঈশানী। ভেতরটা উৎফুল্ল তবে নিশ্চিন্ত নয়, কারণ ইরিশের ভাব ভঙ্গিমা বুঝে ওঠা বেজায় মুশকিল। সহসা পিছু হাঁটতে হাঁটতে সামনে এগিয়ে যাওয়া ব্রাউন ওভারকোট আর কালো মাস্ক পরিহিত ইরিশকে উদ্দেশ্য করে প্রশ্নটা করেই বসে ঈশানী। এখানে কেন নিয়ে এলেন? কাজ আছে আমার। সাথে থেকেই রাশভারী আওয়াজে জবাব দিল ইরিশ। ইরিশের প্রত্যুত্তরে সন্তুষ্ট হতে পারল না কৌতূহলী মেয়েটা। ফলস্বরূপ আবার বলে উঠল, আপনার কাজ আছে, তাহলে আমাকে কেন? বাক্য শেষ করতে পারে না ঈশানী, তার আগেই গতি স্থির করে ঘাড় ঘুরিয়ে ঈশানীর দিকে দৃষ্টিপাত করে ইরিশ। লোকটার তীরের ফলার তীর্যক চাহনিতে ছ্যাদ করে ওঠে ঈশানীর বক্ষপিঞ্জর। সূর্য কিরণে ঝিলিক দেওয়া নীল চোখ দুটো ভয়ের তোরে নামিয়ে নেয় অকস্মাৎ। ভীতু মেয়েটাকে আরও সংকুচিত হয়ে দেখে চোখের দৃষ্টি পাল্টালো ইরিশ। তপ্ত স্বরে বলল, এত কৈফিয়ত দিতে পারবো না, প্রয়োজন হয়েছে তাই নিয়ে এসেছি। তাছাড়া এখানে ভয় পাওয়ার মতো কিছুই হয়নি, ফিল ফ্রি। মুখের কালো ভাব মুহূর্তেই উবে গেল ইস্যুর। ঈশানী এগিয়ে গিয়ে ইরিশের থেকে আরেকটু দূরত্ব ঘুচিয়ে মিনমিনিয়ে বলল, যদি একটু বাগানটা ঘুরে দেখা যেত। আসলে এর আগে কোনোদিনও চেরি ব্লসম দেখিনি আমি। ইউ ক্যান। এতটুকুতেই ভেতর ভেতর আনন্দে ঢেউ খেলে গেল ঈশানীর। তবে অন্তর্মুখী হওয়ার দরুন মুখের আদলে প্রভাব পড়ল না খুব একটা। শুধু দ্রুত কদমে সামনে এগিয়ে গেল ইরিশকে ছাড়িয়ে। ঈশানীর সামনে এগিয়ে যেতেই কাউকে কল দিয়ে কানে ইয়ারপড গুঁজল ইরিশ। ওপাশ থেকে কল তুলতেই উদ্বিগ্ন স্বরে বলল, ফুলগুলো সব আর্টিফিশিয়াল ঠিক আছে, কিন্তু চেরি ব্লজমের ন্যাচারাল গন্ধটা কিভাবে অ্যাডজাস্ট করালে? ওর কথার পাশে ওপাশের ব্যক্তিটি ঠিক কিরূপ প্রত্যুত্তর করেছিল তা আর শুনতে পায়নি ইরিশ। তবে তার আগেই ওর সামনে এসে হাজির হয় মনের শিহরণ জাগানো সেই সরলতায় ঘেরা ভীত রমণী। তৎক্ষণাৎ রমণীর দু চোখের মাঝে থমকে যায় মাফিয়া বসের সমগ্র পৃথিবী। মেয়েটা হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে ওর সামনে, কিন্তু কি চায় সে? সব এগিয়ে ফোন কাটলো ইরিশ। কান থেকে এয়ারপড খুলে ভ্রু কুঞ্চিত করে জিজ্ঞেস করলো, হাত পেতেছ কেন, কি চাই? টাকা দিন, আমার কাছে রাশিয়ান টাকা নেই। হঠাৎ করে মেয়েটার এত জড়তা কোথায় উবে গেল এখন? আশ্চর্য হলো ইরিশ, তবে চোখে মুখে স্পষ্ট গাম্ভীর্যতা ধরে রেখে বলল, টাকা দিয়ে কি করবে? তৎক্ষণাৎ আঙুলের ইশারায় পার্কের এক কোণে দাঁড়িয়ে থাকা আইসক্রিম ভ্যানটাকে দেখালো ঈশানী। বলল, আইসক্রিম খাবো। আমাদের দেশে রিক্সা ভ্যানে করে আইসক্রিম বিক্রি হয়, আর এখানে কাভার্ড ভ্যানে। কি অদ্ভুত। ইরিশ টাকা দিল না ঈশানীকে। গট কটিয়ে সামনে এগিয়ে গিয়ে জানালো, এসো দেখছি। চারিদিকের মৃদুমন্দ হাওয়া আর চেরি ব্লসমসের স্নিগ্ধ সুবাসটুকু উপভোগ করে কুণ্ঠিত পায় সামনে এগুলো ঈশানী। ওদিকে কভার্ড ভ্যান থেকে কেউ আইসক্রিম এগিয়ে দিল না ইস্যুকে। ফলস্বরূপ কিঞ্চিত সাহস দেখিয়ে ইরিশকে একবার বিরক্ত করার পায়তারা করে অধৈর্য মেয়েটা। দু কদম পিছিয়ে এসে ইরিশের মুখোমুখি দাঁড়িয়ে বলে, কি হলো, কিনে দিন। ঈশানীর কথায় কপাল জুড়ে অজ্ঞাত ভাঁজ আটল ইরিশ। ভাবলে ক্ষীণ কণ্ঠে সামনের ভ্যানটাকে দেখিয়ে বলল, এই যে। এই যে মানে? ভ্রু কুঁচকে এলো ঈশানীর। কথার পাছে পুনরায় কানে এয়ারপড লাগিয়ে জবাব দিল ইরিশ, পুরো ভ্যানটাই কিনেছি, যত খুশি খাও। কি? হতবিহবল হয়ে সজোরে শব্দটা বেরিয়ে এলো ঈশানীর হা হয়ে যাওয়া মুখ গহ্বর ভেদ করে। ইরিশ এগিয়ে যাচ্ছে, যাওয়ার পানে চেয়ে মেয়েটা চেঁচিয়ে উঠে বলল, কিন্তু এতগুলো আইসক্রিম কি করব আমি এখন? এরিশ কখনো অংশীদার বরদাস্ত করে না, যেটার প্রয়োজন হয় পুরোটাই দখল করে নেয়। পেছনে না ঘুরেই জবাব দিল ইরিশ। এমন একটা উদ্ভট লোকের কাছে আইসক্রিম চেয়ে যে কি বড় পাপ করে ফেলেছে তা ঠাহর করতে পেরে মনে মনে কপাল চাপড়ালো ঈশানী। মুখের মাঝে বিরক্তির ভাঁজ টেনে অসহায় স্বরে বলল, এগুলো পুরো একটা কাভার্ড ভ্যান। জবাব দেয় না ইরিশ।
নিজের মতো করে হেঁটে চলে যায় সামনের দিকে। ঈশানী আর কি বা করবে, যতগুলো পারলো ব্যাগ ভর্তি করে 2 হাতে তুলে নিল। বাদ বাকি আইসক্রিমগুলো সব বিলিয়ে দিল পার্কে খেলে বেড়ানো বাচ্চাদের মাঝে। তারপর আবার হাঁটা ধরলো নির্দয় লোকটার পিছু পিছু। এক হাতে আইসক্রিমের প্যাকেটগুলো নিয়ে অন্য হাতে মিন্ট ফ্লেভারের একটা আইসক্রিম নিয়ে হাঁটছে ঈশানী। পেছনেই কনফারেন্স কলে কথা বলছিল এরিশ। মোবাইলের অপর প্রান্তে একটা বিরাট ডিল নিয়ে বাকবিতণ্ডা হচ্ছে, তবে তার থেকে বিন্দুমাত্র আগ্রহ নেই এরিশ। কনফারেন্স তো একটা অজুহাত মাত্র। এরিশ তো কেবল আর চোখে এই মেয়েটাকেই দেখছে। বুকের মাঝে একরাশ জমানো কষ্ট নিয়ে ব্যথিত মুখে দিনপাত করা এই মেয়েটাকে আনন্দিত দেখাচ্ছে। ঈশানীর অদ্ভুত আবদার অদৃশ্য খোলসের ভেতর থেকে বেরিয়ে এসে কিছুটা উৎফুল্ল হওয়ার প্রচেষ্টা কোনো কিছুই নজরে দেয়নি এরিশের। সেদিন যখন অবচেতন মেয়েটাকে রুমে শুইয়ে দিয়ে এসেছিল, তখনই দু চোখের দৃষ্টি আকর্ষণ করেছিল স্টাডি টেবিলের উপরে রাখা ছোট্ট একটা চিরকুট, যাতে লেখা ছিল, চেরি ব্লসমসের একটা বিকেল হোক আমার, স্বপ্ন পূরণের জন্য একটা নিজের মানুষ আর এক মুঠো সতেজ খুশি। এরিশ জানে না এই কাব্যিক কথার সারমর্ম, বুঝে উঠতে পারে না খুব একটা, তবে এটুকু ঠিকই ধরতে পেরেছিল যে ঈশানী চেরি ব্লসম দেখতে চায়, আর এই প্রথমবার এরিশ সেটাই করেছে, যেটা এরিশ নয় বরং অন্য কেউ চায়। অন্তহীন ভাবনার অনলে বিভোর থেকে এরিশের মন বলে, আমি কেন জানি না এই অন্তর্দহন আমার মতো একটা গন্তব্যহীন পাপীর হৃদয়ের আনাচে কানাচে কেন তোমার এত অবাধ বিচরণ, কেন অন্ধকার কালকোটের পাপের সম্রাটের মনের সম্রাজ্ঞী চেরি ব্লসমের মতো একটা পবিত্র সত্তা, সেটাও জানা নেই আমার। তোমার পবিত্রতাকে ভয় পাই আমি সাকুরা। এসে বুক চিরে দেখে যাও মাফিয়া বস এরিশ কুণ্ঠায় নত জানো। ভালোই তো ছিলাম আমার চিরাচরিত এই কালো দুনিয়ার শোষণার প্রতিপত্তি নিয়ে, তবে হঠাৎ করে কেন বাঁধালে এই ঝড়? অঙ্গারের মতো জ্বলন্ত জীবনে হুট করে শীতল জলধারা বইয়ে দিলে কেন? কেন দেখালে এই অদৃশ্য মায়ার লোভ? এখন যে আমার তোমাকে চাই, তোমাকেই চাই। সেই সময় এরিশের ভাবনার জগৎ ছাপিয়ে ভেসে আসা দুটো গানের লাইন ছিল ঠিক এমন, তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কতরে এখনো, আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে তুমি কেন এলে জানি না এখনো, ফোন দিয়াটে মন পালাবার বন্দি আছে কাছে সে তোমার, যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই, যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। প্রাণোচ্ছল মেয়েটাকে দেখতে গিয়ে কখন যে ভবঘুরে এরিশ ঈশানীর অনেকটা কাছাকাছি চলে এসেছিল সে কথা বলা বাহুল্য, তবে সুন্দর সাজানো এই একশিলতে বিকালটাকে চোখের পলকে যুদ্ধক্ষেত্র বানিয়ে দিল অজ্ঞাত কিছু মুখোশধারী আক্রমণকারী। হুট করেই কোথা থেকে যেন বিকট আওয়াজ তুলে ঈশানীর দিকে ছুটে আসে চকচকে রূপলি রঙা একটা ধাতব বুলেট, তবে হাওয়ার বেগে ছুটে আসা তির্যক বুলেটটা ইস্যুর বক্ষ ভেদ করার আগেই ওকে এক টানে ঘুরিয়ে নিজের কাছে টেনে আনে এরিশ। আকস্মিক ঘটনায় ভয়ে জর্জরিত হয়ে ঈশানী দুহাতে চাপটে ধরে এরিশকে। অতঃপর প্রথমবারের মতো সজ্ঞানে আলিঙ্গন হয় দুজনার। ভয়ের তোরে দুটো উদ্ভ্রান্ত দেহের মাঝে চুল পরিমাণ দূরত্ব অবশিষ্ট থাকে না আর। এক পশলা শীতল হাওয়া এসে উড়িয়ে নিয়ে গেল বিকেলের মরচে পড়া নরম রোদ। ধূসর গোধূলির লালিমা ছাপিয়ে প্রকৃতিতে ভর করেছে কুয়াশা মোড়ানো অপার সন্ধ্যাবেলা। বিশাল আকাশের বক্ষ চিরে ঝুমঝুমিয়ে নেমেছে তুষারপাতের বর্ষণ। হাড় কাঁপানো ঠান্ডা হাওয়ায় চেরি ব্লসমসের গাছগুলো দোল খাচ্ছে নীরবে। নিরবিচ্ছিন্ন পিচ ঢালা রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে ইরিশ, যার চোখে মুখে জড়ো হয়েছে পার্শ্ববিক হিংস্রতা। ক্রোধের তোরে মটমট করছে ধারালো চোয়াল, ধূসর বাদামি চোখ দুটোতে ঘনীভূত আগ্নেয়গিরির অগ্নুৎপাত। তড়িৎ বেগে বুলেটে ছুটে আসার সঙ্গে সঙ্গে ইস্যুকে বুকে চেপে ধরে এরিশ। অকস্মাৎ ঘটনায় সচকিত হয়ে ওঠে ওর প্রতিটি ষষ্ঠ ইন্দ্রিয়। বুলেটের গতিপথে বাজ পাখির মতো দৃষ্টি নিক্ষেপ করে মাত্রাতিরিক্ত রাগে থর থর করে কেঁপে ওঠে মাফিয়া বস, যেন রক্তিম চোখের তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে এক্ষুনি ছিঁড়ে বের করে নিয়ে আসবে আক্রমণকারীর অকুতভয়ী হৃৎপিণ্ডটা।
ভস্ম করে দেবে তার অস্ত্রধারিত কুটিল হাতের প্রতিটি শিরা উপশিরা। অথচ ওর পৈশাচিক মস্তিষ্ক জুড়ে ভলিয়ে বেড়ে ওঠা তীব্র ক্রোধ আর হিংস্রতাকে ছাড়িয়ে যাচ্ছে কড়া পড়া হৃদয়ে বহমান মন্থর শিথিলতা। জীবনে প্রথমবার, ফর দ্য ফার্স্ট টাইম, এমন বেগতিক দোটানার সাক্ষী হয়েছে ব্লাডি বিস্ট খ্যাত হৃদয়হীন মাফিয়া বস। চোখের সামনে শত্রুদের মিছিল, অথচ এক তীক্ষ্ণ অনুভূতির জোয়ারে ভাসছে অন্তঃকরণ। তুলতুলে নরম শীর্ণকায় নারী শরীরের সংস্পর্শে স্তম্ভিত ইরিশ। যখন মনে পড়ে এই ধনুকের মতো বাঁকানো ছোট্ট নারী দেহের অধিকারিণী অন্য কেউ নয়, স্বয়ং নীলাম্বরী, তখনই থমকে যায় পৃথিবী, গতি হারায় হৃদস্পন্দন, ভেতরের দাবিয়ে রাখা সুপ্ত যন্ত্রণাগুলো মাথা চাড়া দিয়ে ওঠে অহর্নিশ। ভয়ের তোরে তীর করে কাঁপছে নাজুক মেয়েটার সমগ্র শরীর। অজান্তেই মুখ দাবিয়ে রেখেছে নিষ্ঠুর মাফিয়ার ইস্পাত কঠিন বক্ষ ভাঁজে। দু হাতে খামছে ধরেছে পিঠের দিকের ওভারকোটটা। হাতে থাকা আইসক্রিমগুলো ছিটকে পড়ে গড়াগড়ি খাচ্ছে পায়ের কাছে। এরিসের শূন্য দৃষ্টিতে জমে আছে ক্রোধের পাহাড়, হৃদয়ে অনুভূতির তুফান, অথচ অভিব্যক্তি অত্যন্ত স্বাভাবিক। ওভারকোট সরিয়ে দুহাত গুজেছে পকেটের ভেতর। বুকের মাঝখানে ভ্যানিলার মতো লেপ্টে আছে নাজুক তুলতুলে মেয়েটা। এরিস না তো মেয়েটাকে শক্ত করে আঁকড়ে ধরছে বুকে, আর না তো নিজের থেকে সরিয়ে দিচ্ছে দূরে। কেবল বিনা বাক্যে পবিত্র মেয়েটার ভয়টুকুকে গুটিয়ে নিচ্ছে আলগোছে। তবে আক্রমণের পরে চারিদিকের এমন নীরবতা, হঠাৎ করে পাকের গেট বন্ধ হয়ে যাওয়া, সব কিছুই এরিসের ষষ্ঠ ইন্দ্রিয়তে দিয়ে যাচ্ছে আকস্মিক গেরিলা আক্রমণের নিদারুণ পূর্বাভাস। 2 মিনিট, মাত্র 2 মিনিট ভাবনার সুযোগ পেল না এরিস। পর মুহূর্তেই চারিপাশ থেকে ছুটে আসে শর্ট কানের একাধিক বজ্রধ্বনি। তৎক্ষণাৎ ঈশানীকে নিয়ে আইসক্রিম ভ্যানটার পেছনে গিয়ে দাঁড়ায় এরিস। এহেন নৃশংস অপ্রীতিকর পরিস্থিতিতে পড়ে মুখ চেপে ধরে হু হু করে কেঁদে ওঠে ভীত মেয়েটা। কোমরের খাঁজ থেকে রিভলভার বের করে আড়াল থেকে শত্রুদের উদ্দেশ্য করে কয়েক দফা গুলি ছড়ে ইস্যুর দিকে ঘুরে তাকায় এরিস। গ্রীবা বাড়িয়ে ওর মুখের কাছে মুখ নিয়ে ঠোঁটে টকায় আঙুল চেপে ধরে বলে, হৃদয়হীন লোকটার কঠোর নির্দেশে থেমে যায় ইস্যু। কান্নার তোর কমে এলে ঠোঁটে ঠোঁট চেপে হেঁচকি তোলে ক্রমশ। শত্রুদের মোকাবিলার মাঝেও আরেকবার নিষ্প্রভ দ্বিধাহীন নজরে ক্রন্দনরত মেয়েটার মুখাবয়ব পরখ করল এরিস। ল্যাম্পপোস্টের আবছা আলোয় দেখতে পেল ঠান্ডায় জমে রক্তিম হয়ে ওঠা একটা কান্নারত মুখ, ফোলা ফোলা অভিমানী নীল চোখ, পেঁচা তুলোর মতো বরফের আচ্ছাদনে ভরে ওঠা এলোমেলো সরপিল চুল। প্রচণ্ড শীতে জবুতবু মেয়েটার শ্বাস প্রশ্বাস থেকে বেরিয়ে আসছে শ্বেত রঙা শীতল বাষ্প, যা দেখা মাত্রই নিজের পরনের ওভারকোটটা খুলে ওর দিকে বাড়িয়ে দেয় ইরিশ। চোখের সামনে ওভারকোট দেখতে পেয়ে ওর দিকে প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে ঈশানী। এদিক ওদিক সচকিত দৃষ্টি ফেলে মেয়েটার চাউনি সম্পূর্ণ উপেক্ষা করে রাশ ভারী কঠোর আওয়াজে ইরিশ বলে, হারি আপ। ঈশানী বাঘ বিতণ্ডা করল না আর। ঠান্ডায় জমে আসছে হৃৎপিণ্ড, যার দরুন ভয়ে ভয়ে হাত বাড়িয়ে নিয়ে নিল উষ্ণ পোশাকটা। এরপর সেটাকে গায়ে চড়িয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল আড়ালে। কোনো এক অযাচিত কারণবশত এক হাত দিয়ে ওর মাথার উপর হুডিটা টেনে দেয় ইরিশ। তাৎক্ষণিক বিকট আওয়াজে কেঁপে ওঠে পুরো ধরনী। অগ্নিশিখার পারদে দাউ দাউ করে জ্বলে ওঠে চেরি ব্লসমসের সুন্দর বাগানটা। আচানক অগ্নিকাণ্ডে কানে হাত দিয়ে নিচে বসে পড়ে ঈশানী। দুনিয়ার হুঁশ জ্ঞান হারিয়ে কেঁদে ওঠে হাউ মাউ করে। অথচ এত কিছুর পরে কোনো রূপ ভাবান্তর দেখা গেল না ইরিশের মাঝে। ওর অভিব্যক্তি নিষ্প্রভ। কানে লাগানো এয়ারপডটা সচল রেখে কাউকে জোর হুকুমে আদেশ করল সে, আই ওয়ান্ট অল অফ দেম ইন মাই বেসমেন্ট, বি অ্যালার্ট, একজনও যাতে পালাতে না পারে। ইরিশের কথার পাছে ওপাশ থেকে কি প্রত্যুত্তর ভেসে এলো তা আর শোনা হলো না ইস্যুর। তার আগেই ওর দৃষ্টির গোচর হলো একটা খড়খড়ে পুরুষালী হাত, আঙুল বেশ লম্বা, কালো রঙের ট্যাটু ব্যতীত অন্ধকারের মাঝেও গৌর বর্ণের শিরা উপশিরাগুলো স্পষ্ট দৃশ্যমান। হাতের সূত্র ধরে ফোপাতে ফোপাতে মুখ তুলে তাকাতেই দেখলো নিষ্ঠুর লোকটার শূন্য অভিব্যক্তি। এবার হাত বাড়ানোর কারণটা ঠিক বোধগম্য হলো না ওর, তাই কুণ্ঠিত হয়ে মানুষটার অক্ষিপুটে চোখ মেলালো ফের।
মেয়েটাকে বারবার ভয় পেতে দেখে আড়ালে তপ্ত শ্বাস ছাড়ে ইরিশ। অস্ফুটে বলে, কেমন আগুন ছড়িয়ে যেতে পারে, আর বেশি বাকি নেই। ভীত হরিণীর মতো সংখ্যায় জর্জরিত মেয়েটা আশ্বস্ত হতে পারল না খুব একটা। অগত্যা জড়ানো গলায় বলল, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।